মনে আছে দল শক্তিশালী আগামী দিনে বিভিন্ন যে দলগুলো পশ্চিমবঙ্গে চেষ্টা করছে তাদের দাঁত বসানোর জন্য তাদের বিরুদ্ধে দল লড়ে যাচ্ছে। তুমি ব্যক্তি তোমার যে সরকারি নিয়মের অনুযায়ী কাজ করা উচিত ছিল তুমি সেটা করবে না, তখন সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে সেটা গণতন্ত্রের গলা টিপে ধরা হবে। কোথাও আন্দোলনটার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইছেন ঠিক তার উল্টোটা প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। একটা ঘটনাক্রম আমাদের এখন দেখা যাচ্ছে যে প্রচার হচ্ছে একরকম, কাগজে আর একরকম। বাকি সত্যি বাবা মা জানেন, বাকি সত্যি জানেন কোর্ট, এবং বাকি সত্যি জানেন বিচারকরা। অন্য রাজ্যের তুলনায় আমাদের প্রশাসন যথেষ্ট সক্ষম এবং যথেষ্ট ভালো কাজ করছে। এত বড় সীমান্তবর্তী অঞ্চল হওয়া সত্ত্বেও, এত বড় রাজ্য হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গ অনেক বেশি শান্ত, পশ্চিমবঙ্গ অনেক বেশি উন্নত। দল চলবে শুধুমাত্র 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অন্য কোনো রাস্তা তৃণমূলকে রাস্তা দেখাবে না। এই অন্য কোনো রাস্তা কি কোথাও যে ক্যামাক স্ট্রিটকে ইঙ্গিত করছে? না, তা কেন? এটার কোনো মানে আমি বুঝে পাই না। এখন দেখুন, আমাদের দলের একমাত্র লিডার যিনি, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই বাকি প্রত্যেকেই তাদের রাজনীতির কথা বলেন। এবার আপনি যে উদ্দেশ্য নিয়ে কথাটা বললেন, সেই উদ্দেশ্যের একটা গণমাধ্যমের সেন্সেশনের ব্যাপার থাকে আর কি। দেখুন, একথা অস্বীকার করে লাভ নেই যে দলের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন, কিন্তু যখন মিডিয়া কোনো সেন্সেশনের কথার চেষ্টা করে, মিডিয়াকে সেই উত্তরটা দেওয়া খুব জরুরি যে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ জায়গাতেই থাকবেন, যার যা গুরুত্ব সেই গুরুত্ব অনুযায়ী সে সেখানে থাকবেন। কিন্তু দলের একমাত্র কাণ্ডারি যদি কাউকে বলা হয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের উচ্চতর নেতৃত্ব কুণালদা সংবাদ মাধ্যমকে অসামান্য সামলান, এরকমভাবে অরূপ বিশ্বাস সংগঠনকে ভীষণভাবে দেখার চেষ্টা করছেন, জয়প্রকাশ মজুমদার সংগঠন দেখছেন, সুব্রত বক্সী সভাপতি হিসেবে অসামান্য ভূমিকা পালন করছেন। যার যা নির্দিষ্ট ভূমিকা আছে সেই ভূমিকাই থাকবে। আমাদের দলের একটা অফিস আছে, সেটা দুর্গাবাড়ি সামনে, আপনারা জানেন, মেট্রোপলিটনে, যেটা একটা মেকশিফট জায়গা করা হয়েছে। আমাদের আর একটা বাড়ি আছে, যে বাড়িটা নতুন করে তৈরি হচ্ছে, সেটাও আপনারা জানেন, এবং সেখানে মেট্রো রেলও চালু হচ্ছে। মেট্রো রেলের একটা প্ল্যাটফর্মও কিন্তু সেখানে হয়েছে। ফলে সমস্ত জায়গার পরেও আমাদের দলের একমাত্র ভরকেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার ছবির ওপরে নির্ভর করেই দলটা চলে। একথা কেউ অস্বীকার করতে পারেনি, কেউ না। কোনো ব্যক্তি যে তৃণমূল করে, কোনো ব্যক্তি সে কিন্তু অস্বীকার করতে পারেননি। ফলে এটাই তো স্বাভাবিক। সেইটা গণমাধ্যমের কোনো প্রশ্নের উত্তরে তিনি যদি বলে থাকেন, তিনি যথার্থ বলেছেন। কিন্তু কখনো ক্যালেন্ডার বিতর্ক, কখনো আবার রাস্তার নামে লবিবাজি, এই ধরনের ছোট ছোট বিষয়গুলিতেই যে দলের মধ্যে কোনো দ্বন্দ্ব চলছে কিনা সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। দলের দ্বন্দ্ব দল বুঝে নেবে। দলের দ্বন্দ্ব তো আমি এখানে আপনার বুমের সামনে বসে বলতে পারবো না। আমি সাদামাটা একজন কর্মী যে দলের হয়ে কথা বলি, ফলে আমার কাছে দলের এরকম দ্বন্দ্বের কোনো খবর নেই। আমার কাছে যেটা মনে আছে, দল শক্তিশালী আগামী দিনে বিভিন্ন যে দলগুলো পশ্চিমবঙ্গে চেষ্টা করছে তাদের দাঁত বসানোর জন্য তাদের বিরুদ্ধে দল লড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের বঞ্চনা যারা করে যাচ্ছে তাদের বিরুদ্ধে দল লড়ে যাচ্ছে, সাধারণ মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছে, এবং 2025 সালে 260 আসনের বেশি নিয়ে আসছে ক্ষমতায়। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। এবং আমরা নিশ্চিত যে মানুষ বুঝতে পেরেছেন যে যারা বাংলা বিরোধী হয়ে কাজ করছেন, সেই বাংলা বিরোধীদের জন্য তৃণমূল ঐক্যবদ্ধ। তৃণমূল নিজের দক্ষিণপন্থী দল, নানান মত থাকতে পারে, গণতান্ত্রিক দল, নানান মত থাকতে পারে, উঠতেই পারে, কিন্তু দিনের শেষে বাংলা বিরোধীদের বিরুদ্ধে লড়াই করে ঐক্যবদ্ধ হয়ে মানুষের লড়াইকে সামনে নিয়ে যাবে তৃণমূল, এবং তৃণমূলই দেখিয়ে দেবে পথ। যে নানান দ্বন্দ্বের অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে আসে, আভ্যন্তরীণ কলহের জায়গায় আছে, ওই লড়াইয়ে, মানুষের জন্য লড়াইয়ে, বাংলা বিরোধীদের সঙ্গে লড়াইয়ে তৃণমূল ঐক্যবদ্ধ দল। দাদা, সোমবারে দেখলাম আমরা যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন নামে একটি নতুন সংগঠন ঘোষণা করেছেন শশী পাজা, তবে সেখানে নেই কোনো আদি। কিছুদিন আগে আমরা জানি আর্জিকার ঘটনা হয়েছিল, এবং সেখানে আদি নেতাদের ভূমিকায় কি শীর্ষ নেতৃত্ব অসন্তুষ্ট রয়েছেন, যার ফলে কি নতুনদের এইভাবে মানে সংগঠনের দায়িত্ব দেওয়া হলো? না, এরকম নতুন আদি পুরনো জানি না। একটা জিনিস জানি যে সময়ের তাগিদে অনেক কিছু করতে হয়। যে সময়ের তাগিদে আমরা বুঝেছিলাম যে আমরা এমন একটা গণতান্ত্রিক জায়গা, যে গণতান্ত্রিক জায়গায় আমরা খুব পরিষ্কারভাবে এটা প্রমাণ করার চেষ্টা করেছিলাম যার অধিকার আছে সে তার অধিকার অনুযায়ী চলবে, এবং ডাক্তারি ক্ষেত্রে আমরা সবসময় চেয়েছিলাম যে প্রশাসনিকভাবে
আমরা যাতে কোনো রকম জায়গা এমন না তৈরি করি যেটা আগেকার মতন দলতন্ত্র হয়ে থাকে, এবং সেই জন্যই যে যার মতন কাজ করে গেছেন। আমরা প্রতিষ্ঠানে দলতন্ত্রের বিরোধী প্রথম দিন থেকে ছিলাম, এবং সেই দলতন্ত্র বিরোধী কাজ যারা করেছে তাদের সঙ্গে আমরা লড়াই করেছি। এবার আমরা এখন যেটা দেখার চেষ্টা করছি যে আরজি করের বিশেষভাবে যে ইস্যুটা উঠেছে সেখানে একটা মিডিয়েটেড জায়গা তৈরি হয়েছে, মানে গণমাধ্যম তার ব্যবস্থাপনা এমনভাবে তৈরি করেছে যাতে করে ঘটনার সত্যের থেকেও বেশি সেন্সেশন, যে সেন্সেশনের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সেই সেন্সেশনটা বেশি হচ্ছে। খবর বিক্রি হচ্ছে, আমরা খবর দেখি না, আমরা খবর রাখি না, আমরা খবর তৈরি করি। মিঠুন চক্রবর্তী বিজেপি এখন, ফলে সেই রকম জায়গা তৈরি হচ্ছে। তার বিরুদ্ধে ডাক্তাররা যে প্রকৃত প্রস্তাবে একটা বড় অংশের তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে সেটাও দেখানো খুব জরুরি, এবং ডাক্তারদের সুবিধা অসুবিধা তৃণমূল কংগ্রেস দেখছেন, বুঝছেন, সেটাও জরুরি। সরকারি নিয়ম প্রতিপালনের জন্য সংগঠনের ভূমিকা থাকা জরুরি। কোনো সংগঠন যদি ডাক্তারিদের তাদের নিয়ম পালনের ক্ষেত্রে কোনো রকম বাধা সৃষ্টি করে সেটাও দেখা জরুরি। আবার কেউ যদি নিয়ম না পালন করে তারপরেও যদি দেখা যায় যে ওই সংগঠন, যে সংগঠন বাম সংগঠন, তারা সেই ডাক্তারকে প্রোটেকশান দিচ্ছে, তার বিরোধিতা করাও জরুরি। ধরুন কোনো এক নন্দ, সে যদি দেখা যায় যে কোনোভাবে তার ডাক্তারিকে ফাঁকি দিয়ে সে সিনেমা করে বেড়াচ্ছে এবং সে তার নামের জন্য বিভিন্ন ব্যবস্থাপনা করছে, আবার সরকারি অনুষ্ঠানে এসে পুরস্কার নিয়ে নিচ্ছে, উৎসবে থাকবো না বলে উৎসবের সময় নিজের পোস্টার ব্যবহার করে সিনেমা করছে, কোনো এক নায়িকা যদি সে MBBS এর পরে MD না করে সে তার MD সার্টিফিকেটটা নকল একটা কিছু হয়তো, বা তার ডিগ্রিটা সে ব্যবহার করছে এবং তারপরে বলছে যে আমার দায় নেই, তারপরে বলছে যে আমার প্রফেশন, তাহলে সেক্ষেত্রে যদি সরকার ব্যবস্থা নেয় তখন বলবে গণতন্ত্রের বিরোধিতা, তখন বলবে গণতন্ত্রের গলা চিপে ধরা। অর্থাৎ সরকারের কোনো ভুল হলে গণতন্ত্রের নামে সরকারের গলা টিপে ধরতে পারবে, সরকারের বাপ্পান্ত করতে পারবে, কিন্তু তুমি ব্যক্তি তোমার যে সরকারি নিয়ম অনুযায়ী কাজ করা উচিত ছিল তুমি সেটা করবে না, তখন সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে সেটা গণতন্ত্রের গলা টিপে ধরা হবে। এক্ষেত্রেও সংগঠনের প্রয়োজনীয়তা আছে। তাই গতকাল যে সংগঠন তৈরি হয়েছে তাকে সাধুবাদ। এটা সময়ের প্রয়োজন এবং সময়ের প্রয়োজনেই গড়ে উঠেছে। দাদা, যেহেতু আরজি করের প্রসঙ্গটি তুললে, তো আরজি কর প্রসঙ্গে আরও একটি প্রশ্ন করতেই হয় যে গতকালই আমরা দেখলাম যে আদালতে শুনানি ছিল এবং সেই শুনানিতেই তার পরিবারের তরফ থেকে একটি বক্তব্য রাখা হয়। আমরা দেখেছিলাম যার উল্টো দাবি নিয়ে রাজ্য সরকার এবং CBI দুপক্ষই আদালতে তাদের মামলা নিয়ে গেছিল, এবং তার পরিবারের তরফ থেকে উল্টো দাবি করা হচ্ছে যে এই মুহূর্তে যে তারা ফাঁসি তারা চাচ্ছে না, আপাতত এটা তারা জানিয়ে দিয়েছেন তার পরিবারের তরফ থেকে। এটা নিয়ে কি? ব্যক্তিগতভাবে আমার কালকে ভারতের ক্যাপ্টেনের কথা মনে পড়ছিল, যিনি যাকে 360 ডিগ্রি বলে ডাকা হয়, জানেন T20 ক্যাপ্টেনকে। তো আমার কেমন যেন মনে হচ্ছিল কুণালদা যেটা বহুদিন আগে বলেছিলেন যে কোথাও আন্দোলনটার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইছেন ঠিক তার উল্টোটা প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে, কিন্তু 172 পাতার রিপোর্টে কোথাও সরকার বা ওই সময় যে প্রশাসন ওই প্রতিষ্ঠানে ছিল তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। বরঞ্চ যে অভিযোগগুলো আমরা খবরের মাধ্যমে দেখেছিলাম যে কোনো এক ব্যক্তি তাদের জোর করে FIR লিখেছে, তার উল্টোটা আমরা দেখেছিলাম FIR-এর কপিতে। এবং আমরা দেখেছিলাম কোর্টে যে এফিডেভিট দেওয়া হয়েছে নির্যাতিতার পরিবারের তরফ থেকে, সেখানেও তারা বলেছে যে তারা আমাকে সাহায্য করেছে। ফলে উল্টো কথা বলার জায়গাটা কিন্তু প্রথম থেকেই চলে আসছে। 10 লক্ষ টাকা উল্টো কথা, দেহ তড়িঘড়ি পোড়ানো উল্টো কথা, দ্বিতীয়বার পোস্টমর্টম উল্টো কথা। দেহ তড়িঘড়ি পোড়ানো নিয়ে কিন্তু তার পরিবার থেকে এখনও বলছে যে দ্বিতীয়বার পোস্টমর্টম হওয়ার আগে দেহ পুড়িয়ে দেওয়া হয়। এইখানেই তো মজার কথা হচ্ছে, তাহলে 172 পাতার যে রিপোর্ট বা সেই তদন্তে তাদের সেই বক্তব্য ওঠেনি কেন? মুখে এক কথা বলা, সেন্সেশন তৈরি করা এক জিনিস, আর একটা কথা আমি তো এখন বলবো বিকাশবাবু ঠিক বলেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি চূড়ান্তভাবে বিরোধিতা করি অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন বললেন এবং তার বিরুদ্ধে কেন মামলা হলো না? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে বাবা মারা গ্ল্যামারের পিছনে ছুটছে, তাহলে সেই কথার বিরুদ্ধে কেন তদন্ত হবে না? নিশ্চয়ই সেখানে কিছু একটা ঘটনাক্রম ঘটেছে। ফলে এই 360 ডিগ্রি ভোল বদলের পিছনে কতটা রাজনৈতিক বিষয় ব্যবস্থা আছে, কতটা তাদের মানবিক পরিবর্তন আছে, সেটা তারাই বলতে পারবেন। তাদের যন্ত্রণা নিরসন করার ক্ষমতা এই পৃথিবীতে কারুর নেই।
শাস্তিটাই আমরা আশা করি যে কোনো একটা যন্ত্রণার খানিক উপশম হতে পারে এবং ভবিষ্যতে যাতে কেউ এরকম হিনিয়াস ক্রাইম না করে তার একটা ব্যবস্থাপনা হতে পারে, যেটা আমাদের ভাষায় গভর্নমেন্টালিটি, অর্থাৎ এমন একটা ব্যবস্থা করা, যেমন আমরা ট্রেনে টিকিট কাটি, অধিকাংশ দিন টিকিট চেকার ধরেন না, কিন্তু আমাদের মনে ভয় কাজ করে যে টিকিট চেকার ধরলে আমাকে ফাইন করবে বা আমার সম্মানহানি হবে, অর্থাৎ শাস্তি ব্যবস্থায় আমাকে নিয়ে যাওয়া হবে। কোনো একটা শাস্তি ব্যবস্থা, এখানে আমার একটা কথা মনে পড়ে গেল, শাস্তি ব্যবস্থা ভয় দেখানোর জন্য হয়। তুমি দেখবে আন্দামান নিকোবরে যখন যাবে, ওই সেলুলার জেলে যখন যাবে, সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছে, সেখানে একটা মিথ্যে কথা প্রচার করা হয়। মিথ্যে কথাটা এরকম যে সাভারকারকে নাকি ওই জেলে বসিয়ে তার সামনে ফাঁসি দেওয়ানো হতো যাতে সাভারকার বাধ্য হয় মুচলেকা দিতে। কিন্তু মজার ব্যাপার, আরটিআই রিপোর্টে কেন্দ্র সরকারই বলে দিয়ে গেছে যতদিন সাভারকার জেলে ছিলেন ততদিন কোনো ফাঁসি হয়নি। এই রকমই একটা ঘটনাক্রম আমাদের এখন দেখা যাচ্ছে, যে প্রচার হচ্ছে একরকম, কাগজে আর এক রকম। বাকি সত্যি বাবা মা জানেন, বাকি সত্যি জানেন কোর্ট, এবং বাকি সত্যি জানেন বিচারকরা। যে বা যারা দোষী তাদের দ্রুত শাস্তি হবে, তাদের কঠোরতম শাস্তি হবে। তৃণমূল কংগ্রেস প্রথম থেকে একই কথা বলছে, এবং তৃণমূল কংগ্রেসের যে কথা সেটাই কোনোভাবে কোর্টে মান্যতা পেয়েছে। একটু অন্য প্রসঙ্গে যাব। ইতিমধ্যে আমরা জানি যে গতকালই নৈহাটিতে একটি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র চালানো হয়, এবং তারপরে আজকে আমরা দেখলাম সিউড়িতে সেখানেও প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে, যদিও তাদেরকে গ্রেফতার করা হয়েছে দুটি ক্ষেত্রেই, এবং পরে সিউড়িতে সেখান থেকে উদ্ধার করেছে আরও অত্যাধিক পরিমাণে আগ্নেয়াস্ত্র থেকে অন্যান্য জিনিস। কিন্তু প্রশ্ন এটা যে বাংলার গ্রামে গ্রামে এত সহজে আগ্নেয়াস্ত্র পৌঁছে কিভাবে যাচ্ছে? যখন তুমি বাংলা বললে এবং বাংলার গ্রামে গ্রামে বলে, তখন তোমাকে প্রথমেই তথ্য দেওয়াটা খুব জরুরি মনে করছিলাম, কিন্তু আগে বলে নিই যে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ যে দ্রুত ব্যবস্থা নিয়েছেন। এবং একই সঙ্গে আমি বলবো যে কালো গাড়িগুলো আসে এবং যেখানে সিআইএসএফের জওয়ানরা বিভিন্নভাবে কাউকে কাউকে প্রোটেকশন দেন, তাদের গাড়িগুলো একটু চেক করা খুব জরুরি। আপনারা পুলিশ যদি আমার কথা শোনেন তাহলে চেষ্টা করবেন যে ওই কালো গাড়িতে একটু চেক করে নেওয়ার, যে কোথা থেকে কিভাবে ব্যবস্থাপনা করছে। এই তো বাংলা 70টা আসন 77 চাইছেন যে সিআইএসএফ এর গাড়িতে করে নিয়ে, না, আমি বলছি যাদের প্রোটেকশন দেন, যাদের প্রোটেকশন দেন তাদের বিরোধী নেতাদের কথা বলছি একদম। ফলে আমার বক্তব্য খুব পরিষ্কার যে পুলিশ যেন চেষ্টা করে তাদেরকে একটু সুরক্ষা দেওয়ার, বেশি সুরক্ষা দেওয়ার, যাতে তারা সুরক্ষিত থাকেন। হয়তো কোনোভাবে তাদের সুরক্ষা আসছে যে, কিন্তু কোথাও গিয়ে এত বড় সমাজ, এত বড় দেশ, এত বড় রাজ্য, 11 কোটি 12 কোটির রাজ্য, অন্যায় যদি হয় সেই অন্যায়ের প্রতিরোধ করার জন্য সরকার যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছে। কিন্তু তুমি যখন বাংলার কথা বলছো তখন আমাকে তুলনা না করলে হবে না। বাংলার ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি ভারতের অন্যান্য রাজ্যের ঘটনার যদি তুলনা করো, বাংলার ঘটনা অত্যন্ত নগণ্য। 1, 2, বাংলা সীমান্ত অঞ্চল, সেই সীমান্ত অঞ্চল সুরক্ষার দায়িত্ব অবশ্যই অন্য একটা সংস্থা, যেটা কেন্দ্রীয় সংস্থার অধীনে রয়েছে, বিএসএফ। তাহলে সেখান থেকে কোনো কিছু হয়ে আসছে কি না সেটাও তো দেখতে হবে। বিহারের মুঙ্গেরে যদি কোনো কিছু তৈরি হয় এবং সেখান থেকে যদি পশ্চিমবঙ্গে আসে, তাহলে বিহারের মুঙ্গেরে কোন সরকার চলছে, কারা চালাচ্ছে? সেটা তো বিশেষ একটা সরকার, সেটা তো বিজেপি সমর্থনযুক্ত সরকার। তাহলে সেই মুঙ্গেরে কেন সোর্সেই ঘর মে ঘুষকে নেই মারতা হ্যায়? আরে ঘর মে ঘুষে মারো, বিহারের মুঙ্গেরকে নষ্ট করো, উত্তরপ্রদেশে যেখানে তৈরি হয় সেটাকে কেটে দাও, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে বাংলার পুলিশকে এত দোষারোপ করতে হবে না। তার মানে যেটাকে বলে জড় সে নিকালকে মারা, একদম ঘরকে ঘুষকে মারা, মারো, কোনো অসুবিধা নেই। আমাদের পুলিশ যথেষ্ট সচেতন, আমাদের প্রশাসন যথেষ্ট সচেতন, এবং প্রশাসন যথেষ্ট কড়া এই বিষয়ে। ঘটনাক্রম কোনোভাবে সহ্য করা যাবে না। অন্যায় ঘটনা সবসময় অন্যায়, সেখানে যে কেউ যুক্ত থাকুক না কেন। কিন্তু আমি তাও বলবো যে কিছু বিরোধী নেতাদের উস্কানি, কিছু পুলিশের ব্যর্থতা হতে পারে, কিছু বিএসএফের ব্যর্থতা হতে পারে, তার জন্য সামগ্রিক প্রশাসনকে আমি ব্যর্থ বলবো না। অন্য রাজ্যের তুলনায় আমাদের প্রশাসন যথেষ্ট সক্ষম এবং যথেষ্ট ভালো কাজ করছে। এত বড় সীমান্তবর্তী অঞ্চল হওয়া সত্ত্বেও, এত বড় রাজ্য হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গ অনেক বেশি শান্ত, পশ্চিমবঙ্গ অনেক বেশি উন্নত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।